যারা দেরিতে আসবেন তারা এরপরে নিজ দায়িত্বে শিখবেন, আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না, যারা প্রথমে যেগুলো মিস হবে, ঠিক আছে? ওকে, আপনারা যখন অ্যান্ড্রয়েড স্টুডিও লঞ্চ করেন, আচ্ছা আমি ইমুলেটর লঞ্চ করছি বাট আপনারা করবেন না, আপনারা কোনো ইমুলেটর লঞ্চ করবেন না, রিয়েল ডিভাইস কানেক্ট করবেন বাট এখন দরকার নাই, পরে যখন বলবো তখন রিয়েল ডিভাইসে কানেক্ট করেন। আবারও বলতেছি, এরপর থেকে যদি সোয়া 9টার বেশি লেট হয় তাহলে যে জিনিসগুলো মিস হবে ওগুলোর রেসপন্সিবিলিটি আমি নিব না, আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না, ঠিক আছে? প্রশ্ন করে আমাকে বিরক্ত করবেন না। ওকে, এই উইন্ডো আসার পর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও লঞ্চ করলে আপনাদের লঞ্চিং পেজ, যেখান থেকে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। সো যখন আপনাদের কোনো প্রজেক্ট অর্থাৎ ফ্রেশ ব্র্যান্ড নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করবেন তখন অ্যাকচুয়ালি এরকম একটা স্ক্রিন থাকে যেখান থেকে আমরা বিভিন্ন প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। যদিও আমার এখানে নিউ ফ্লাটার প্রজেক্ট নামে একটা অপশন আছে যেটা খুব সম্ভবত আপনাদের নাই, হ্যাঁ এটা দরকারও নাই আপনাদের। যারা ফ্লাটার করে তাদের এক্সট্রা একটা প্লাগইনস ইনস্টল করা থাকে, হ্যাঁ তাদের এক্সট্রা একটা প্লাগইনস, দুটো প্লাগইন ইনস্টল করা থাকে, যেটা করা থাকলে তখন এই অপশনটা আসে। আমরা যেহেতু ফ্লাটার করব না, সো আমাদের এটা দরকার না, আমাদের মেইন দরকার হচ্ছে এটা নিউ প্রজেক্ট। যখন আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব অথবা এক্সিস্টিং প্রজেক্ট আছে আমাকে ওপেন করতে হবে, সেক্ষেত্রে আমি ওপেনে ক্লিক করব এবং যেখানে আমার প্রজেক্টটা আছে সেই ডিরেক্টরি দেখাই দিব, সে ওপেন করে ফেলবে। তো অ্যান্ড্রয়েড আপনারা সবাই এক কাজ করেন, নিউ প্রজেক্টে ক্লিক করেন। আর আর কিছু জিনিস যেমন এখানে নিচে যে একটা সেটিংস আইকন আছে, এখানে ক্লিক করলে কিছু অপশন যেমন অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্সন থেকে শুরু করে এটসেট্রা দেখা যায়। কিছু জিনিস কাস্টমাইজ করা যায় যেগুলো এই মুহূর্তে প্রয়োজন নাই। আর চেক ফর আপডেটস, এটা দিলে অ্যান্ড্রয়েড স্টুডিও যদি কোনো আপডেট থাকে সেটা আপনাদেরকে বলে দেবে। সবসময় ট্রাই করবেন বাসার পিসিগুলো আপডেট রাখার বা অ্যান্ড্রয়েড স্টুডিওটা আপডেট রাখার। যদিও আপডেট আসলে এখানে সবসময় মেসেজ চলে আসে যে এমুক ভার্সন অ্যাভেলেবল, তখন আপনারা আপডেট বাটনে ক্লিক করবেন। এখান থেকে করা যাচ্ছে না কারণ নেটের কানেকশন একটু স্লো, কয়েকবার ট্রাই করছিলাম, নিচ্ছে না। তো আপনারা সবাই নিউ প্রজেক্টে ক্লিক করেন। এই উইন্ডোটা আসছে কিনা বলেন। আসছে তো না? সো প্রথমে লেফট হ্যান্ড লেফট সাইডে যে প্যানেলটা আছে এখানে কিছু অপশন আছে, অর্থাৎ আমরা যে অ্যান্ড্রয়েড অ্যাপটা ডেভেলপ করব সেটা কোন ডিভাইসের জন্য। সবই তো অ্যান্ড্রয়েড, বাট অ্যান্ড্রয়েড ডিভাইসের তো অনেক পার্থক্য আছে, তাই না? সো আমরা থ্রু আউট দ্য কোর্স, পুরো কোর্সের জন্য আমাদের টেমপ্লেট থাকবে এটা, ফোন অ্যান্ড ট্যাবলেট। অর্থাৎ আমরা যে অ্যাপটা বানাবো সেটা আমরা ফোনেও চাইলে রান করতে পারি, অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ট্যাবলেটে রান করতে পারি। ডিজাইনে সামান্য কিছু চেঞ্জ ছাড়া আদারওয়াইজ সবকিছুই একই থাকবে। এছাড়াও আমরা অ্যান্ড্রয়েড ওয়্যার ওএস এর জন্য অ্যাপ বানাতে পারি, টিভির জন্য পারি, অটোমোবাইলের জন্যও কিন্তু পারি। এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র মানে কোর লেভেল এপিআই তে কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র কনফিগারেশনে চেঞ্জ ডিভাইস ওয়াইজ। অথবা ডিজাইনে চেঞ্জ আসতে পারে, কিছু এপিআই তে চেঞ্জ আসতে পারে, কিন্তু দেখা যাবে 90% কোডই সেম। অর্থাৎ এর পরবর্তীতে আপনারা চাইলে টিভির জন্য অ্যাপ বানাতে পারেন, আপনারা চাইলে স্মার্ট ওয়াচের জন্য বানাতে পারেন, অটোমোবাইলের জন্যও কিন্তু চাইলে বানাতে পারেন, সামান্য দিয়ে একটা কনফিগারেশন চাই। আচ্ছা, ফোন এন্ড ট্যাবলেট সবসময় সিলেক্ট করা থাকবে সেম কোড দিয়ে, সেম কোড, শুধুমাত্র দুই একটা কনফিগারেশন চেঞ্জ, আর কিছু না। তো ফোন এন্ড ট্যাবলেট এখানে আমাদের কিছু টেমপ্লেটস চুজ করতে দেয়। টেমপ্লেট আর কিছুই না, অর্থাৎ আমরা যে প্রজেক্টটা ওপেন করতেছি, আমরা প্রজেক্টের মধ্যে বিল্ট ইন অবস্থায় কি কি চাই। অর্থাৎ অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্কটাই আমাদেরকে প্রথম থেকে শুরু থেকেই কিছু জিনিস হয়তো বাই ডিফল্ট দিয়ে দিবে। ওয়েবসাইটে বিভিন্ন টেমপ্লেট থাকে না, ওইরকমই অনেকটা,
যে একেবারে জিরো থেকে শুরু না করে, ব্ল্যাঙ্ক পেজ থেকে শুরু না করে আমাদের হয়তো দু একটা বাটন দিয়ে দিবে, একটা অ্যাপ বার দিয়ে দিবে, বাটন বটম নেভিগেশন বার দিয়ে দিবে। তো এরকম বিভিন্ন টেমপ্লেট আছে যেটা আমাদের পছন্দ অনুযায়ী আমরা চুজ করতে পারি। যেমন আপনি যদি চান যে আপনার অ্যাপের মধ্যে একটা গুগল ম্যাপ থাকবে, তাহলে আমরা ডেফিনেটলি পরবর্তীতে এটাই সিলেক্ট করব। যেখানে এটা সিলেক্ট করলে দেখবেন যে যে প্রজেক্টটা ওপেন হবে অটোমেটিক্যালি গুগল ম্যাপ লোড করার জন্য যে কোডগুলো দরকার সেগুলো অটোমেটিক্যালি করে দেওয়াই থাকে। ওকে, যে প্রয়োজনীয় লাইব্রেরিগুলো দরকার সেগুলো অটোমেটিক্যালি ডাউনলোড করে গ্রেডেলে ইনক্লুড করা থাকে। তো যেহেতু আমরা ধরে নিচ্ছি আমরা প্রথম থেকে শিখতেছি এবং আমরা ধরে নিচ্ছি যে আমরা কিছুই জানি না এর আগে থেকে, সো আমরা সিলেক্ট করব এমটি অ্যাক্টিভিটি। ওকে, দেখেন টেমপ্লেট থেকে চুজ করবেন এমটি অ্যাক্টিভিটি। যদিও এমটি বলা হচ্ছে তারপরেও দেখবেন কিছু জিনিস দেওয়া থাকবে। এটা একেবারে বেসিক, আমরা চাইলে এটাও চুজ করতে পারতাম নো অ্যাক্টিভিটি। ওকে, বাট নো অ্যাক্টিভিটি থেকে এমটি অ্যাক্টিভিটি বেটার, এটা চুজ করেন। তারপরে নেক্সট দিবেন। এখন প্রথমেই দেখাচ্ছে আপনার নাম, এই নেমটাই হচ্ছে আপনার অ্যাপের নাম। পরবর্তীতেও কিন্তু অ্যাপের নাম চেঞ্জ করা যাবে। আপনি এখানে যা ইচ্ছা দিতে পারেন, টেস্ট 1, টেস্ট 2 অথবা ডে 1, ডে 2 এরকম কিছু দিতে পারেন। বাট এটাই যদি পরবর্তীতে চেঞ্জ না করেন এটাই অ্যাপের নাম হিসেবে থেকে যাবে, প্লে স্টোরে আপলোড করলে এই নামটাই দেখাবে। এখন অ্যাপের নাম দেন বা পরবর্তীতে দেন, যেটাই দেন না কেন অ্যাপের নামটা মিনিংফুল হতে হবে। খুব বেশি লম্বা নাম দেওয়া যাবে না, আবার খুব বেশি ছোট নামও দেওয়া যাবে না। অ্যাপের নাম দেখে যেন মানুষজন বুঝতে পারে যে এটা কি আসলে। ওকে, যেমন আমি আজকে দিচ্ছি যে অ্যান্ড্রয়েড বেসিক, অ্যান্ড্রয়েড বেসিক আপনাদের ব্যাচ B1, সে অ্যান্ড্রয়েড বেসিক B1 দিলাম। অ্যান্ড্রয়েড বেসিক B1। সেভ লোকেশন চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক যেভাবে ইন্টেলিজেন্ট আইডিয়াতে আপনারা লোকেশন চেঞ্জ করে কাজ করছেন সেভাবে চাইলে কাজ করতে পারেন। আমার ডিফল্ট দেওয়া আছে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টগুলোর যে ডিফল্ট ফোল্ডার আপনার সি ড্রাইভে দেওয়া থাকে এটাই দেওয়া আছে। সি ড্রাইভে আপনার ইউজারের ভিতরে এই অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট, সাধারণত প্রজেক্টগুলো সব এখানে সেভ হয়। ওকে, আপনারা চাইলে লোকেশন চেঞ্জ করতে পারেন বা ডিফল্ট যেমন আছে রেখে দিতে পারেন। আরেকটা জিনিস ট্রাই করবেন, আজকে মনে করেন যে যেখানে বসছেন নেক্সট ক্লাসগুলো থেকে যদি সেখানে বসার চেষ্টা করেন তাহলে অন্তত আশা করা যায় যে যে কাজগুলো করবেন প্রজেক্টগুলো থাকবে। ওকে, আর ল্যাপটপ নষ্ট হলে সেটা ডিফারেন্ট জিনিস, সেটা ডিফারেন্ট জিনিস, যদি নষ্ট হয় তাহলে চেঞ্জ করে দিবে হয়তোবা। আর ইয়ে করবেন সবসময়, আপনাদের সবারই তো জিমেল অ্যাকাউন্ট আছে রাইট, গুগল ড্রাইভও আছে, গুগল ড্রাইভও আছে। একটা অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতর থেকে প্রজেক্টটাকে জিপ করা যায়। তো কাজ শেষ হয়ে গেলে জিপ করে আপনার ড্রাইভে আপলোড করে রাখলেন, বাসায় যে সেটা ডাউনলোড করে কাজ করতে পারেন। আর যদি কারো গিটের সাথে পরিচিত থাকে তাহলে তো খুবই ভালো, বাট আমার মনে হয় না এখানে গিট ইনস্টল করা আছে, মনে হয় না ইনস্টল করা আছে। এটা করে দেওয়ার ব্যবস্থা করবো, সমস্যা নাই। কোনটা? কেন রিনেম করা যাবে? অবশ্যই যাবে। আমি যেভাবে দিছি এভাবে দেওয়ার চেষ্টা করেন তো। আপনি নেমেই চেঞ্জ করতেছেন তো, এই যে নেম, রাফেদ দেখেন তো ওনার কি, ওনার বলে প্রজেক্ট নেম নিচ্ছে না, চেঞ্জ করা যাচ্ছে না বলে। হয় এই ল্যাপটপটা দেন তো।
ল্যাপটপটা খুলে দেন। আচ্ছা, এর পরের ট্যাবটা হচ্ছে প্যাকেজ নেম। এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একই প্লে স্টোরে একই নামে অনেক অ্যাপ হয়তো পাবেন, কিন্তু প্রত্যেকটা অ্যাপেরই একটা ইউনিক আইডেন্টিটি আছে, যেটা দিয়ে আপনার অ্যাপটাকে আলাদাভাবে প্লে স্টোর আইডেন্টিফাই করবে। সেটাই হচ্ছে প্যাকেজ নেম। সো প্যাকেজ নেম এখানে যাই দিবেন সেটা ইউনিক হতে হবে। দুইটা অ্যাপের সাথে যেন কখনো এটা না মেলে, ইভেন আপনার বানানো দুইটা অ্যাপের সাথেও যেন না মেলে। তো ইউনিক করার টেকনিক হচ্ছে কোন একটা ডোমেইন নেমকে উল্টাভাবে প্রিন্ট করতে হয়। কোন একটা ডোমেইন নেম উল্টাভাবে প্রিন্ট করতে হয়। সাপোজ www.google.com, তো আমি লিখবো com.google. এরপরে যা কিছু দেই, এরপরে হয়তো আমার নাম দিলাম, এরপরে হয়তো আরেকটা আমার অর্গানাইজেশন দিলাম, তারপরে হয়তো কিছু একটা দিলাম, তারপরে অ্যাপের নাম দিলাম, তারপরে মনে করেন যে অ্যাপের নাম দিলাম সে বেসিক বা সামথিং। সো প্যাকেজ নেম দেওয়ার নিয়ম হচ্ছে কোন একটা ডোমেইনকে উল্টাভাবে প্রিন্ট করতে হবে। অর্থাৎ প্রথমে কম, তারপর হচ্ছে ডট, তারপরে ডোমেইনের অ্যাকচুয়াল নাম, তারপরে এর সাথে আরো যা কিছু কনক্যাট করেন। আর আমরা সবাই কম বেশি জানি যে ডোমেইন নামগুলো ইউনিক হয়। অর্থাৎ www.google.com নামে আর কোনো ডোমেইন নাই। সো একটা ইউনিক নামের পরে যা কিছু অ্যাড করবেন আলটিমেটলি ইউনিকই হবে। আর যাদের ডোমেইন নাই, আমাদের তো অনেকেরই ডোমেইন কেনা নাই, সেক্ষেত্রে আমরা উল্টাপাল্টা কিছু একটা দিব, com.example, বা আমার নাম, হ্যাঁ, আমার বাসার অ্যাড্রেস, কিছু একটা এমন কিছু একটা দিতে হবে যেটা ইউনিক হয়। কি সমস্যা? যেমন আমি প্যাকেজ নামটা আপাতত দিচ্ছি com.scip.android.batch1, আমি এরকম একটা কিছু দিলাম। হ্যাঁ, এটাই হচ্ছে আমার প্যাকেজ নেম দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, প্যাকেজ নেমও পরে চেঞ্জ করা যায়। প্যাকেজ নেমও পরে চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নেই। আপনি যদি প্রফেশনালি কাজ করেন, পরবর্তীতে সাপোজ ধরেন আপনি ফ্রিল্যান্সিং করেন অথবা নিজেই অ্যাপ বানান, অ্যাপ বানায় বানায় প্লে স্টোরে তুলে দেন, সেটা আপনার নিজের ব্যানারে হোক বা আপনার একটা কোম্পানি আছে মনে করেন স্টার্টআপ, সেক্ষেত্রে একটা ডোমেন কিনে নেওয়াই ভালো। ডোমেন কিনতে বেশি লাগে না। ডোমেন কিনতে বেশি লাগে না, বছর বছর হয়তো বা 2-2.5 হাজার টাকা দিতে হয় বছরে। ঠিক আছে, তাহলে আপনার সব অ্যাপগুলো সেম ডোমেনের আন্ডারে থাকলো। ওকে, সো প্যাকেজ নেম দিলাম। আপলোড দেওয়ার পরে চেঞ্জ করতে পারবেন না, আপলোড দেওয়ার আগেই চেঞ্জ করা যাবে আগে। হ্যাঁ, আপলোড দেওয়ার আগেই পরে যে কোনো সময় অ্যাপটা যখন ফাইনালি ফাইনালি মানে অ্যাপ স্টোরে রিলিজ দেওয়ার আগে, যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেলে সাইন করব, সাইন মোডে রিলিজ করব, তখন অ্যাকচুয়ালি প্যাকেজ নেমটা চেঞ্জ করে তারপর করা উচিত। আর যদি ডোমেন না থাকে তাহলে এমন কিছু সিলেক্ট করা উচিত যেটা প্লে স্টোরে এই প্যাকেজ নেমটা আগে মনে করেন কেউ কখনো ইউজ করে নাই। অবশ্য প্যাকেজ নেম সেম হলে প্লে স্টোরে আপনি নিবেই না অ্যাপ। সেভ লোকেশন সম্পর্কে তো বললাম। ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখান থেকে জাভা সিলেক্ট করেন, ল্যাঙ্গুয়েজটা জাভা সিলেক্ট করেন। এরপরে দেখেন আরেকটা অপশন আছে মিনিমাম এসডিকে। এসডিকে অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। আমরা যে অ্যাপটা বানাচ্ছি সেটা মিনিমাম এসডিকে কত হবে, এবং এখানে দেখেন একটা ড্রপ ডাউন লিস্ট আছে, সেখানে অ্যান্ড্রয়েডের পুরনো অনেক পুরনো ভার্সন থেকে নতুন একদম টপ পর্যন্ত বেশ কিছু ভার্সন দেওয়া আছে। যদিও অ্যান্ড্রয়েডের 16 নিচে আরো ভার্সন আছে অ্যান্ড্রয়েড 1 থেকে, সেগুলো এখানে ইনক্লুড করেনি। মিনিমাম এসডিকে জিনিসটা কি?
মিনিমাম এসডিকে জিনিসটা সেটা হচ্ছে আমরা যে অ্যাপটা বানাচ্ছি সেটার জন্য মিনিমাম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ভার্সন কত হতে হবে, অর্থাৎ যে ইউজাররা আপনার অ্যাপটাকে ইনস্টল করবে, আপনার অ্যাপটা ইনস্টল করার জন্য তাদের অপারেটিং সিস্টেম মিনিমাম ভার্সন কত হতে হবে। সাপোজ আপনি এখন সিলেক্ট করা আছে 21 ললিপপ, তো যেসব ইউজারের ফোনের অপারেটিং সিস্টেম 21 এর নিচে, তারা আপনার এই অ্যাপটা ইনস্টল করতে পারবে না, আপনার অ্যাপটা সিম্পলি ইনস্টল করতে পারবে না। সো এটা হচ্ছে মিনিমাম এসডিকে। এবং এখানে দেখেন আপনি যেটাই সিলেক্ট করেন না কেন, এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে যে your app will run on approximately 100% of devices। এই ডাটাটা প্লে স্টোরে ইউজাররা কিভাবে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করে এবং প্লে স্টোরে যারা অ্যাক্সেস করে তাদের রিয়েল ডাটা নিয়ে কিন্তু এই পার্সেন্টেজটা ক্যালকুলেট করা, প্রতি সপ্তাহে সপ্তাহে এটা আপডেট করে। অর্থাৎ গুগল কিন্তু জানে যে আমরা কে কোন অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করি। আমরা যখনই প্লে স্টোর ব্যবহার করি বা নতুন ফোন কিনে আনি, অ্যাকাউন্ট সেট করি, ওদের কাছে সব ইনফরমেশনই থাকে যে আমার অপারেটিং সিস্টেম ভার্সন কি, এটসেট্রা এটসেট্রা। তো ওরা জানে যে ওয়ার্ল্ড ওয়াইড এই মুহূর্তে কতগুলো অ্যান্ড্রয়েড ফোন আছে, ফোনের অপারেটিং সিস্টেম কে কোন ভার্সন ইউজ করতেছে, এটসেট্রা এটসেট্রা। সো বলতেছে যে তুমি যদি মিনিমাম এপিআই লেভেল 16 দাও তাহলে ওয়ার্ল্ডের মোটামুটি 100% ডিভাইস কভার করতে পারবে, মানে ওয়ার্ল্ডের 100% অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তোমার ফোন ইউজ করতে পারবে বা অ্যাপটা ইউজ করতে পারবে। আপনি যদি টপ মোস্টটা দিয়ে দেন এপিআই লেভেল 31, যেটা অ্যান্ড্রয়েডের একদম লেটেস্ট, দেখেন লেস দেন 1% ডিভাইস। অর্থাৎ আমি যদি এখন এটা দিয়ে আমি একটা অ্যাপ বানাই প্লে স্টোরে ছেড়ে দেই, তাহলে কি অবস্থা হবে? যাদের ফোনে অ্যান্ড্রয়েড এপিআই 31 বা 12 তারাই শুধু ইনস্টল করতে পারবে, বাকিরা কেউ পারবে না। ইভেন আমার ফোনে আমিও পারবো না। তো আমাদেরকে এমন একটা ভার্সন দিতে হবে যেন খুব বেশি লো না হয়, খুব বেশি হাইও না হয়। লো দিলে কি সমস্যা? কারণ লো দেওয়া মানে কি, এই জেলিবিনের পর থেকে উপরে যারা আছে সবাই পাবে, এটাই তো নিয়ম। 100% দেখে তো মনে হয় এটাই ভালো। তো সমস্যা কি? কিছু সমস্যা আছে, সেটা আমাদের সমস্যা না, সেটা ওদের নিজের সমস্যা। যেমন এমন অ্যান্ড্রয়েডে আমরা যে বিভিন্ন এপিআই লাইব্রেরি যা যা ব্যবহার করি, এটা আবার ভার্সন ওয়াইজ কিন্তু ডিফারেন্ট। কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো অ্যান্ড্রয়েড 16 এ ব্যবহার করা যায় না, কিন্তু 23 তে ব্যবহার করা যায়। হয়তোবা এগুলোর সিকিউরিটি লেভেল অতটা ভালো না, কিন্তু 23 পর থেকে সিকিউরিটি লেভেলগুলো ভালো এবং এক্সট্রা আমরা আরো কিছু সিকিউরিটি লেভেলে কিছু কাজ করতে পারি, বা আরো কিছু ম্যাটেরিয়াল ডিজাইন থেকে শুরু করে আরো কিছু ভিউ বা লাইব্রেরি যেগুলো ব্যবহার করতে পারি, কিন্তু নিচের দিকগুলোতে খুব একটা বেশি পারি না। যদিও কম্প্যাটিবিলিটি আছে, সাধারণত অ্যান্ড্রয়েড যখনই কোনো নতুন লাইব্রেরি নিয়ে আসে বা কিছু নিয়ে আসে, তখন লোয়ার ভার্সন গুলোতেও যেন কাজ করে ওটার ব্যবস্থাও তারা রাখে, বাট কিছু কিছু জিনিস আছে যেটা একেবারেই কাজ করে না। সো আপনারা অলওয়েজ 23 দিবেন যখনই আপনারা কোনো অ্যাপ ডেভেলপ করবেন, মিনিমাম এসডিকে 23 অর্থাৎ মার্শম্যালো দিবেন, এটা অলওয়েজ দিবেন। কারণ মার্শম্যালোর থেকেই মূলত মেজর কিছু চেঞ্জ শুরু হয়েছে, যেটা এখন পর্যন্ত চলতেছে। মার্শম্যালোর আগে যে ভার্সনগুলো এবং মার্শম্যালো থেকে পরের ভার্সনগুলো, মেজর কিছু চেঞ্জ আছে। তো চেঞ্জগুলো যেন আমরা দেখতে পারি, ওগুলো যেন শিখতে পারি, এজন্য অলওয়েজ 23 টাই সিলেক্ট করব। তারপরে দেখেন এটা 94%। ইউজ লিগেসি অ্যান্ড্রয়েড সাপোর্ট লাইব্রেরি, এটা দরকার নাই। তো এই ছিল মোটামুটি আমাদের যে এমটি অ্যাক্টিভিটিটা আমরা ক্রিয়েট করছি বা প্রজেক্টটা ক্রিয়েট করছি, সেটা কনফিগার করলাম এতক্ষণ ধরে। নাম দিলাম, একটা প্যাকেজ নেম দিলাম, সেভ লোকেশন যা আছে বাই ডিফল্ট, ল্যাঙ্গুয়েজ অবশ্যই জাভা, এবং মিনিমাম এসডিকে হচ্ছে 94.1 ডিভাইস। এইবার ফিনিশ দিবেন, এবং ধারণা করতেছি যে ফিনিশ দেওয়ার পর প্রজেক্ট লোড হতে আপনাদের কম করে হলো 10-15 মিনিট এখন চলে যাবে। ডিপেন্ড করতেছে নেটের কানেকশন কিরকম। কারণ যখন আপনারা প্রথম একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট ওপেন করেন, অনেক কিছু লাইভ ডাউনলোড হয়, প্রথমে অনেক কিছু ডাউনলোড হয়, কারণ অ্যান্ড্রয়েড এসডিকে এর বাইরেও কিছু কিছু কম্পোনেন্ট আছে যেগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হয়, ইনক্লুড হয়ে যায়। সো এই প্রজেক্টটা প্রথমবার অন করতে একটু সময় লাগতে পারে, কিন্তু এর পরের বার থেকে যখন অন করবেন তখন দেখবেন চোখের পলকে অন হয়ে যাবে। হ্যাঁ, তাই দেখি লাগে কিনা। এই যে দেখেন,
নিচে দেখেন গ্রেডেল বিল্ড একদম নিচে এখানে অপশন আসছে না, এটা লোডিং বার লোড হচ্ছে। যতক্ষণ এই লোডিং বার লোড হবে ভুলেও মাউস মানে আমি তো বলবো মাউসও নাড়াবেন না, চুপচাপ বসে থাকবেন, কোনো ফাইলে কোনো ঘুতাঘুতি করবেন না, যত বেশি এদিক সেদিক যাবেন তত বেশি হ্যাং করবেন। সো গ্রেডেল লেখা আসতেছে গ্রেডেল বিল্ড। গ্রেডেল জিনিসটা কি? গ্রেডেল জিনিসটা কি? গ্রেডেল অ্যাকচুয়ালি ডিফারেন্ট একটা সফটওয়্যার। গ্রেডেল একটা টুলস, ডিফারেন্ট একটা সফটওয়্যার যেটা অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে এমবেড করা আছে, অ্যাটাচ করা আছে। গ্রেডেলের কাজ খুবই সিম্পলি বলতে গেলে আমাদের কোডগুলোকে কম্পাইল করে একটা এপিকে জেনারেট করা, এপিকে ফাইল যেটা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল হয়। ওকে, সো গ্রেডেলের কাজই হচ্ছে অ্যাকচুয়ালি কম্পাইল করা, যে কোডগুলো আমরা লিখবো, যে রিসোর্সগুলো আমরা ইউজ করব, লাইক ইমেজ ফাইল, অডিও ফাইল, ভিডিও ফাইল বা আদার্স যে লাইব্রেরিগুলো যা যা থাকবে সেগুলোকে একত্রিত করা, বাইট কোড জেনারেট করা, জেভিএম এ রান করা, আলটিমেটলি এপিকে জেনারেট করা, এটা অ্যাপ্লিকেশন প্যাকেজ জেনারেট করা যেটা আপনাদের ফোনে ইনস্টল হবে। গ্রেডেল মূলত সংক্ষেপে বলতে গেলে সেই কাজগুলোই করে। এই গ্রেডেলকে আমরা আবার কনফিগারও করতে পারি। ওকে, সেটা পরে আমরা দেখব যে গ্রেডেলকে চাইলে আমরা কনফিগারও করতে পারি। সো দেখেন এখন অলরেডি আমার এখানে কিছু ডাউনলোড দেখা যাচ্ছে, যে ডাউনলোড কনস্ট্যান্ট লেআউট, ডাউনলোড অ্যানোটেশন, ডাউনলোড ইমোজি, অনেক কিছু ডাউনলোড হচ্ছে না? সো প্রথমবার এই জিনিসগুলো করে নিবে, যেগুলো ডাউনলোড হচ্ছে তার মানে এই জিনিসগুলো বাই ডিফল্ট অ্যান্ড্রয়েড এসডিকে এর মধ্যে নাই। চাইলে তো ওরা এসডিকে এর মধ্যে দিয়ে রাখতে পারতো। এসডিকে তো প্রথমে আমরা একবার ডাউনলোড করছিলামই 800-900 মেগাবাইট, তারপরে করে না কেন? কারণ এমনিতেই এত সাইজ, সবকিছু যদি প্রথমে ইনক্লুড করে দেয় তাহলে এসডিকে এর সাইজই হবে 5-6 গিগাবাইট, অনেক বড়। মানুষ অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতেই ভয় পাবে। এজন্য মিনিমাম যে জিনিসগুলো সেটা এসডিকে এর মধ্যে রাখে, আদার্স যা যা লাগে সেগুলো প্রজেক্ট শুরু হওয়ার সময় লোড হয়ে যায়। এর বাইরেও আমরা আরো অনেক কিছু ডাউনলোড করে কাজ করি। অনেক লাইব্রেরি আছে যেগুলো হয়তোবা অনেক ডেভেলপাররা তৈরি করে রাখে, অ্যান্ড্রয়েডের নিজস্ব লাইব্রেরিও আছে, সেগুলো আমরা ডাউনলোড করে করে কাজ করি আমাদের ডেভেলপমেন্টটা আরো ইজি করার জন্য। তো আমরা একটু ওয়েট করি যে এই কাজ হতে হতে একটু চলেন একটু একটু ব্রাউজার ওপেন করি, গুগল ক্রোম বা এজ যেটাই হোক না কেন, এবং অ্যান্ড্রয়েডের অফিসিয়াল ওয়েব পেজে যাই developer.android.com। এই পেজে আসার, পেজ লোড হয়েছে, এখান থেকে যে মোর থেকে ডক্স, আমি ফ্রিকোয়েন্টলি এই ওয়েবসাইট থেকেই কোড নিয়ে নিয়ে কাজ করব বলতে গেলে। শুরুতেই বলছিলাম এটাই হচ্ছে একমাত্র অথেন্টিক সাইট, অফিসিয়াল ডকুমেন্টেশন, অফিসিয়াল সাইট, নিউজ থেকে শুরু করে ওরা যত মিটিং মিছিল করে সারা বছর ধরে, যে কোনো আপডেট, যে কোনো নতুন ফিচার নিয়ে আলোচনা, পুরনো ফিচার বাতিল করে দেওয়া, ওটার বদলে নতুন কি আসে সবকিছু এখানেই ঘোষণা দেয়। এবং এখানে যে কোড এক্সাম্পল গুলো দেওয়া আছে, ডকুমেন্ট গুলো দেওয়া আছে, এটাই হচ্ছে একমাত্র অথেন্টিকেট। তো যখনই আমরা নতুন কিছু শিখতে যাব বা জানার চেষ্টা করব এই ওয়েবসাইটটাতেই আসবো। তো এখান থেকে যে ওভারভিউ থেকে যে পরে গাইডস, এই ট্যাবটাতে যান, গাইডস। এখানে মনে করেন অ্যাপের বেসিক, তারপরে ডিভাইস, অ্যাপ আর্কিটেকচার, কোড টপিকস, বিভিন্ন টপিক আছে, এখানে সমস্ত ডকুমেন্টেশন দেওয়া আছে। মাঝে মাঝে সবগুলো টাইপ করব, মাঝে মাঝে হয়তো বা কোড কপি পেস্ট করেও টাইপ করব। প্রথম দিকে হয়তো কপি পেস্ট করবো না, পরের দিকে ধুমায় কপি পেস্ট করবো, আপনারাও করবেন। এখানে দেখেন অ্যাপ বেসিকের ভিতরে অ্যাপ ফান্ডামেন্টালস নামে একটা ট্যাব আছে, সেকশন আছে অ্যাপ ফান্ডামেন্টালস, ওখানে ক্লিক করেন বা এই পেজটা ওপেন করেন। কিছু থিওরিটিক্যাল জিনিস আমাদের জানা দরকার,
যদিও পুরো জিনিসটা প্র্যাকটিক্যাল, কিন্তু তারপরেও কিছু জিনিস জেনে থাকা খুবই দরকার। প্রথম লাইনে লেখা আছে অ্যান্ড্রয়েড অ্যাপস ক্যান বি রিটেন ইউজিং কটলিন জাভা এন্ড, তার মানে সি প্লাস প্লাস দিয়েও অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করা যায়। আচ্ছা, ডাউনলোড হচ্ছে না, অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেলে এখানে টিক মার্ক আসবে এখানে, হ্যাঁ, গ্রিন হয়ে যাবে। আচ্ছা, অ্যাপ ফান্ডামেন্টালস, এগুলো তো লাইন বাই লাইন আলোচনা করা পসিবল না, বাট তারপরও টুকটাক জিনিস, যেমন অ্যান্ড্রয়েড, এটা কিন্তু দেখেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এটা মূলত একটা মাল্টি ইউজার লিনাক্স সিস্টেম। ওকে, যেখানে একটা লিনাক্স সিস্টেমে বিভিন্ন ইউজার থাকে না, তো অ্যান্ড্রয়েডে কিন্তু একটা মাল্টি ইউজার লিনাক্স সিস্টেম, যেখানে প্রত্যেকটা অ্যাপই হচ্ছে ইউজার, যেখানে অ্যাপগুলোই হচ্ছে ইউজার আপনার। এই যে একটা অ্যান্ড্রয়েড ফোন আমরা যত অ্যাপ ইনস্টল করি, প্রত্যেকটা অ্যাপের একটা ইউনিক ইউজার আইডি থাকে, প্রত্যেকটা অ্যাপের একটা ইউনিক ইউজার আইডি থাকে, যেটা ওই অ্যাপটা নিজেও জানে না। এই আইডিটা কে সেট করে? অপারেটিং সিস্টেম নিজেই সেট করে দেয়। অর্থাৎ অপারেটিং সিস্টেম জানে যে তার ভিতরে কি কি অ্যাপ্লিকেশন এখন ইনস্টল করা আছে, এবং যখন ইউজার কোন একটা অ্যাপ লঞ্চ করে তখন সেটার জন্য আলাদা প্রসেস ক্রিয়েট হয়ে যায় মেমোরিতে, আলাদা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়ে যায়, ওটাকে ওই প্রসেসে রান করে। প্রত্যেকটা অ্যাপ আপনি একসাথে কিন্তু ফেসবুক ওপেন করতে পারেন, ওটাকে হোম বাটনে প্রেস করে আরেকটা অ্যাপ ওপেন করতে পারেন। তো প্রত্যেকটা অ্যাপে কিন্তু আলাদা আলাদা প্রসেস, আলাদা আলাদা ইউজার আইডি, আলাদা আলাদা প্রসেস, আলাদা আলাদা ভার্চুয়াল মেশিন, এবং আলাদা আলাদা মেমোরি অ্যালোকেশন, এবং এটার আবার প্রায়োরিটি আছে। এখন আপনি যদি ধোঁয়া এখন অ্যাপ ওপেন করতেই থাকেন, এটা ওপেন করলেন, হোম বাটন দিয়ে আরেকটা ওপেন করলেন, সো প্রত্যেকটা প্রসেস জন্য মেমোরিতে জায়গা লাগবে। তো তো অপারেটিং সিস্টেম আবার ইউজারের প্রায়োরিটিকে প্রাধান্য দেয়, অর্থাৎ ইউজার এই মুহূর্তে কোন অ্যাপটা ব্যবহার করতেছে সেটা কিন্তু অপারেটিং সিস্টেম জানে। তো যখন কোন একটা অ্যাপ ইউজার ব্যবহার করে, সেই অ্যাপটাকে বলা হয় ফোরগ্রাউন্ড অ্যাপ, বা ফোরগ্রাউন্ডে রানিং করতেছে, ফোরগ্রাউন্ড। আর যেটা অ্যাপটা এখন ইউজ করতেছে না, সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড। তো অপারেটিং সিস্টেম সবসময় ফোরগ্রাউন্ড অ্যাপগুলোকে প্রাধান্য দেয়। ওইটা রান করানোর জন্য যদি মেমোরি খালি করার প্রয়োজন হয়, অপারেটিং সিস্টেম সেটাও করে, প্রয়োজনে মেমোরি খালি করে দেয়, ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো চলতেছিল দরকার হলে সেগুলো কিল করে দেয়, ইউজার যেন স্বাচ্ছন্দ্যে যে অ্যাপটা চালাতে চাচ্ছে সেটা যেন সে চালাতে পারে। অনেক কথাই লেখা আছে, তবে অ্যাপ কম্পোনেন্টস, একটু নিচের দিকে স্ক্রল করলে দেখেন অ্যাপ কম্পোনেন্টস নামে একটা সেকশন আছে, যেটা নিয়ে হয়তো আমি আলোচনা করছিলাম, যে একটা অ্যাপের 4টা কম্পোনেন্ট: অ্যাক্টিভিটি, সার্ভিস, ব্রডকাস্ট রিসিভার এন্ড কন্টেন্ট প্রোভাইডার। ওকে, মেইন ব্যাপারটা হচ্ছে ইচ কম্পোনেন্ট, অর্থাৎ এই কম্পোনেন্টগুলো ইজ অ্যান এন্ট্রি পয়েন্ট। এটা ইম্পর্টেন্ট জানা, যে এই কম্পোনেন্টগুলো হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে? এন্ট্রি পয়েন্ট বলতে কি বোঝানো হয়? প্রবেশ পথ। খুব ভালো। এখন এন্ট্রি পয়েন্ট মানে হচ্ছে একটা অ্যাপকে যখন আমি লঞ্চ করি, অ্যাপের এই কোন কম্পোনেন্টটা আসলে লঞ্চ হবে সবার প্রথমে, এটা ইম্পর্টেন্ট। ডেস্কটপ অ্যাপ্লিকেশন গুলো, এগুলোর একটাই এন্ট্রি পয়েন্ট। এটাই মোবাইল অ্যাপস আর ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলোর মেইন পার্থক্য। ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলো একটাই এন্ট্রি পয়েন্ট। আপনারা কোনো একটা লঞ্চার আইকনে ক্লিক করেন ডেস্কটপে, ডেস্কটপে থাকতে পারে বা কিছু, যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করলাম, আমরা লঞ্চার আইকনে ক্লিক করি, ইএক্সিটা এক্সিকিউট হয়, মানে এক্সিকিউটেবল ফাইল যেটা আছে ইএক্সি, সেটা আপনি টার্মিনালে যে টাইপ করেন বা আইকনে ক্লিক করেন, ডেস্কটপ আইকনে ক্লিক করেন বা স্টার্ট মেনু থেকে ক্লিক করেন, ওই এক্সিকিউটেবল ফাইলটাই সবসময় ওপেন হয়। অর্থাৎ ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলোর এন্ট্রি পয়েন্টই হচ্ছে একটা, কিন্তু অ্যান্ড্রয়েডের এন্ট্রি পয়েন্ট কয়েক ধরনের, এগুলো সবই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমরা কি কিভাবে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ লঞ্চ করতে পারি? যেমন ফেসবুক অ্যাপের কথা চিন্তা করেন, আপনি ফেসবুক অ্যাপটা এখন লঞ্চ করবেন, কিভাবে কতভাবে করতে পারেন? এক নাম্বার, লঞ্চার আইকনে যে, তাই না? আপনার ফোনের লঞ্চার আইকনে এখান থেকে, বা হয়তো বা হোম স্ক্রিনেই হোক যেটা থাকবে, এখান থেকে ক্লিক করতে পারি।
ক্লিক করলে অ্যাপ ওপেন হবে, 1 নাম্বার। 2 নাম্বার, আপনার এক ফ্রেন্ড আপনার ছবিতে লাইক দিছে, নোটিফিকেশন আসছে, আপনি নোটিফিকেশনে ক্লিক করলেন, ফেসবুক অ্যাপ লঞ্চ হয়ে গেছে, বুঝছেন না? তাহলে আরেকটা এন্ট্রি পয়েন্ট। এরকম আরো কত কিছু এন্ট্রি পয়েন্ট আছে। অ্যাক্টিভিটিস, সার্ভিস অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সার্ভিস, ব্রডকাস্ট রিসিভার অ্যান্ড কন্টেন্ট প্রোভাইডার। তো অ্যান্ড্রয়েড অ্যাপগুলো হচ্ছে এদের মাল্টিপল এন্ট্রি পয়েন্ট থাকে, ডিপেন্ড করে ইউজার সেটাকে কিভাবে হ্যান্ডেল করতেছে তার উপরে। ওকে, নিচে স্ক্রল করতে করতে বাই যে পাশে ডান পাশে দেখেন এই যে এখানে ম্যানিফেস্ট ফাইল, এটা একটু ওপেন করে রাখেন। কিন্তু এটার জন্য আমার, আচ্ছা আমার প্রজেক্ট লোড হয়ে গেছে, এই যে এখানে গ্রিন টিক মার্ক দেখাচ্ছে, নো প্রবলেমস ফাউন্ড। আপনাদের কি দেখায়? এখনো কি নিচে লোডিং বার লোড হচ্ছে? কি একই অবস্থা? নো প্রবলেম ফাউন্ড, নিচে কোনো লোডিং বার নাই, কিচ্ছু নাই, তাহলে তো ভালো। পিছন থেকে দেখা যায় লেখা? এর বেশি বড় করলে আমার কোড করতে সমস্যা হবে। আচ্ছা তারপরে দেখি, অলরেডি 22 দেওয়া, এর বেশি করলে দেখা যায় চলবে? আচ্ছা, তো এই অবস্থায় যদি আমরা পাই এখন অ্যাপটাকে, এখানে নো প্রবলেম ফাউন্ড দেখাচ্ছে, নিচে কিছু লোড হচ্ছে না, কিছু না, নিট এন্ড ক্লিন, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের অ্যাপটা অ্যাকচুয়ালি বা আমাদের প্রজেক্টটা রেডি হয়ে গেছে, আমাদের প্রজেক্টটা রেডি হয়ে গেছে। বাম পাশে দেখেন একটা প্যানেল আছে, রাইট? এই যে প্রজেক্ট, ক্লিক করলে কোলাপস হয়, আবার ক্লিক করলে ওপেন হচ্ছে, এবং এখানে অ্যান্ড্রয়েড দেখা, সবার জন্য অ্যান্ড্রয়েডই থাকে। এখান থেকে আমরা চাইলে প্রজেক্ট ভিউতে যেতে পারি, ইন্টেলিজে আইডিয়াতে যেমন ছিল, বাট অ্যান্ড্রয়েড স্টুডিওটা কিন্তু ইন্টেলিজে আইডিয়ারই একটা অ্যান্ড্রয়েড ভার্সন, অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করার জন্য ইন্টেলিজে আইডিয়াটাকে একটু কাস্টমাইজ করা হয়েছে। তো আপনাদের সবার জন্য এখানে অ্যান্ড্রয়েডই সিলেক্ট করা থাকে, তাহলে অ্যান্ড্রয়েড অ্যাপ রিলেটেড ফাইলগুলোই শুধু আমাকে দেখাচ্ছে। এর বাইরেও ফাইল আছে যেগুলো প্রয়োজন, অ্যাক্সেস করার প্রয়োজন হলে প্রজেক্ট লেভেলে যেয়ে তারপর আমরা অ্যাক্সেস করতে পারি অ্যাপের ভিতরে ঢুকে। ওকে, সোর্স, মেইন, টেস্ট এটসেট্রা। সো অ্যান্ড্রয়েডই যেন সিলেক্ট করা থাকে। এখানে কি আছে না আছে এটা পরে পরে আলোচনা করি। দেখেন শুরুতেই অ্যাকচুয়ালি এখানে দুইটা ফোল্ডার, রাইট? একটা অ্যাপ আর একটা হচ্ছে গ্রেডেল স্ক্রিপ্টস। গ্রেডেল সম্পর্কে একটু আগে যেন হালকা কি বলছিলাম, যে গ্রেডেল হচ্ছে কি করে, আমার প্রসেসটাকে বিল্ড করে, প্রজেক্টটাকে বিল্ড করে, বিল্ড করে তারপরে এপিকে জেনারেট করবে বা এটসেট্রা, বা যখন আমরা রান করব তখন বিল্ড করবে। So, এটা নিয়ে পরে আলোচনা করব। আগে যে অ্যাপ ফোল্ডার, এটা এই অ্যাপ ফোল্ডার এটাকে একটা মডিউল বলা হয়, এটাকে একটা মডিউল বলা হয়। বাই ডিফল্ট যখনই আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ, একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট ক্রিয়েট করবেন, একটাই মডিউল থাকে, যেটা হচ্ছে অ্যাপ মডিউল। এরকম মডিউল আরো অনেক থাকতে পারে, এরকম মডিউল আরো অনেক থাকতে পারে। যত মডিউলই বানান না কেন, ভিতরে এই 3টা করে ফোল্ডার থাকবে। ধরেন এই মুহূর্তে এখন অ্যাপ মডিউল আছে, আমি একটু পরে একটা মডিউল বানাইলাম মাই মডিউল 1, ওর ভিতরেও দেখবেন আরো 3টা ম্যানিফেস্ট, জাভা, রিসোর্স এরকম থাকবে। সাধারণত যখন বড় ধরনের প্রজেক্ট করি আমরা, অনেক বড় প্রজেক্টটাকে অর্গানাইজ করার জন্য ছোট ছোট মডিউলে ভাগ করে রাখি, এটা বড় প্রজেক্টের ক্ষেত্রে। অথবা আপনার অলরেডি একটা প্রজেক্ট আপনি বানাইছেন, সিমিলার টাইপের আরেকটা প্রজেক্ট বানাবেন, সো সবকিছু তো নতুন করে করার দরকার নেই, একই জিনিস তো আপনি আগে করছেনই। আপনি চাইলে আগের প্রজেক্টটাকে মডিউল হিসেবে নতুন প্রজেক্টে ইম্পোর্ট করতে পারেন, তাহলে ওই প্রজেক্টে যত ফাইল টাইল বানাইছেন, ডিজাইন করছেন, সব নতুন প্রজেক্টে আবার ব্যবহার করতে পারবেন, অনেকটা ইম্পোর্ট করে নিয়ে আসেন। ওকে, তো ওই সময় আমরা মডিউল ব্যবহার করি। যত মডিউল বানাবেন সেটা আবার গ্রেডেলে ওকে আবার চিনাই দিতে হবে যে এটা এক্সটার্নাল মডিউল, পাথটা বলে দিতে হবে যে মডিউলটা কোথায় আছে।
ওকে, সেই মডিউলটা আমি কিভাবে অ্যাড করব বলে দিতে হবে। তো অ্যাপ ফোল্ডার যদি বা অ্যাপ মডিউলটা যদি এক্সপান্ড করেন, এর ভিতরে তিনটা আরো সাব ফোল্ডার দেখা যাচ্ছে। প্রথমে হচ্ছে ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট এখানে দেখেন একটা এক্সএমএল ফাইল আছে, একটু ওপেন করি। ম্যানিফেস্ট ফাইলটা হচ্ছে প্রত্যেকটা মডিউলের জন্য একটা কনফিগারেশন ফাইল। অর্থাৎ আপনার অ্যাপে যদি 10টা মডিউল থাকে, তাহলে আপনার অ্যাপে 10টা ম্যানিফেস্ট ফাইলও থাকবে। এবং ওই মডিউলের মধ্যে আপনি কি কি কম্পোনেন্ট ব্যবহার করতেছেন সেগুলো এই ম্যানিফেস্টে অবশ্যই রেজিস্টার করা থাকবে। একটু আগে আমরা দেখছিলাম কম্পোনেন্ট গুলো যেন কি কি, অ্যাক্টিভিটি, সার্ভিস, ব্রডকাস্ট রিসিভার, কন্টেন্ট প্রোভাইডার। অর্থাৎ যখনই আমরা এই চারটা কম্পোনেন্ট কোনোটা ব্যবহার করব আমাদের অ্যাপে, অবশ্যই সেটা যেন ম্যানিফেস্টে রেজিস্টার করা থাকে। ওকে, আমি একটা কম্পোনেন্ট ব্যবহার করলাম কিন্তু ম্যানিফেস্টে রেজিস্টার করি নাই, ম্যানিফেস্ট ফাইলে সেটার উল্লেখ নাই, অপারেটিং সিস্টেম সেটা সম্পর্কে কিছু জানবে না, ওটাকে আমরা স্টার্টও করতে পারবো না। তো অবশ্যই ইনক্লুড করতে হবে। সাধারণত অটোমেটিক্যালি ইনক্লুড হয়ে যায়, আমাদেরকে আলাদাভাবে করতে হয় না। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো করতে হয়, মাঝে মাঝে করতে হয়। যেমন এই ম্যানিফেস্ট ফাইল, এর আর কাজ কি? এখন আবার ম্যানিফেস্ট সেকশনে যাই। ম্যানিফেস্ট ফাইল, ম্যানিফেস্ট ফাইল, এই যে বিফোর দ্য অ্যান্ড্রয়েড সিস্টেম ক্যান স্টার্ট অ্যান অ্যাপ কম্পোনেন্ট, অর্থাৎ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যদি কোনো কম্পোনেন্টকে স্টার্ট করতে চায়, অবশ্যই সেটা যেন ম্যানিফেস্ট ফাইলে থাকে। আদারওয়াইজ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সেই কম্পোনেন্টটাকে স্টার্ট করতে পারবে না। সো কম্পোনেন্ট গুলো ছাড়াও ম্যানিফেস্ট ফাইলে আরো কিছু জিনিস থাকে। যেমন আমার যদি ইউজারের কাছে কোনো পারমিশন চাইতে হয়, লোকেশনের পারমিশন, ক্যামেরার পারমিশন, এসএমএস এর পারমিশন, কন্টাক্ট অ্যাক্সেস করব সেটার পারমিশন, স্টোরেজ অ্যাক্সেস করব সেটার পারমিশন, সেই পারমিশন গুলো ম্যানিফেস্টে বলে দিতে হয়। ওকে, ম্যানিফেস্টে বলে দিতে হয়। তারপরে মিনিমাম হার্ডওয়্যার এপিআই লেভেল, এটা বলে দিতে হয়। হার্ডওয়্যার যেগুলো ফিচারগুলো ইউজ করব অথবা এক্সট্রা কোনো মেটা ডাটা। তার মানে ম্যানিফেস্ট ফাইলে মূলত থাকে কম্পোনেন্ট গুলো রেজিস্টার করা, পরে বলবো। ম্যানিফেস্টে মূলত থাকে অ্যাপ কম্পোনেন্ট গুলো রেজিস্টার করা, এর পাশাপাশি আরো কিছু জিনিস থাকে। ওকে, তো ম্যানিফেস্ট ফাইল মূলত দেখেন এটা কিন্তু জাভা ফাইল না, কটলিন ফাইল না, এটা একটা এক্সএমএল ফাইল। এক্সএমএল সম্পর্কে হয়তো অনেকের ধারণা নাই। এইচটিএমএল এর নাম তো অনেকেই শুনছেন। এইচটিএমএল দিয়ে কি করে? আরো সহজ করে বলেন, এইচটিএমএল দিয়ে কি করি? ওয়েব পেজ ডিজাইন করি, তাই না? ওয়েব পেজ ডিজাইন করি। এক্সএমএল এর এক্সএমএল এইচটিএমএল মানে কি? পুরো নাম কি এইচটিএমএল এর? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এক্সএমএল এর পুরো নাম? এটাও মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা যে এক্সটেন্সিভ বা এক্সটেন্ডেড, কি নাম সেটা শিওর না, এক্সটেন্সিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল বলেন বা এক্সএমএল বলেন, এইচটিএমএল বলেন বা এক্সএমএল বলেন, সব ট্যাগ নিয়ে কাজ করা হয়। ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ বডি, ক্লোজিং ট্যাগ হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ। যেমন হেড হেড, টাইটেল টাইটেল, বডি বডি। ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে। এখানেও সেম। দেখেন শুরুই হয়েছে ম্যানিফেস্ট নামের একটা ওপেনিং ট্যাগ দিয়ে, যেটা শেষ হয়েছে ম্যানিফেস্ট নামের ক্লোজিং ট্যাগ দিয়ে। অর্থাৎ যা কিছু কোড সব ম্যানিফেস্টের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের ভিতরে আছে। সো ম্যানিফেস্ট ট্যাগ এটাই হচ্ছে এই ফাইলের রুট ট্যাগ বা রুট এলিমেন্ট। এটা যদি গায়েব করে দেন, ফালাই দেন, তাহলে আর কাজ করবে না। এর ভিতরে দেখেন অ্যাপ্লিকেশন নামে আরেকটা ট্যাগ আছে। অ্যাপ্লিকেশন ট্যাগ এখানে, এই যে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ অ্যাপ্লিকেশনের, ক্লোজিং ট্যাগ হচ্ছে এখানে। সাধারণত কোনো একটা এলিমেন্টের ওপেনিং ট্যাগের মধ্যেই ওটার বিভিন্ন অ্যাট্রিবিউট বৈশিষ্ট্য আমরা সেট করি, অর্থাৎ ট্যাগটা কেমন হবে। যেমন এইচটিএমএল এ যখন আমরা বডি বা কোনো একটা হেডলাইন দিতে চাই, হেডলাইন টেক্সট, ওটা বোল্ড হবে না ইটালিক হবে বা কি হবে, এগুলো ওপেনিং ট্যাগেই বলে দেওয়া হয়। তো এখানেও যেমন অ্যাপ্লিকেশন ওপেনিং ট্যাগ, অ্যালো ব্যাকআপ, এই অ্যাপের লঞ্চার আইকনটা কি হবে, অর্থাৎ এই অ্যাপটা যখন আমি ফোনে ইনস্টল করব তখন লঞ্চার আইকনটা কি হবে সেটা এখান থেকে পাচ্ছে। লেভেলটা কি হবে,
তারপরে রাউন্ড আইকন, তারপরে রাইট টু লেফট, তারপরে থিম, এগুলো সব সেট করা আছে। এগুলো ডিফল্ট, আমরা চাইলে এগুলো প্রত্যেকটা চেঞ্জ করতে পারি, প্রতিটা আমরা চেঞ্জ করে দিতে পারি। তারপরে দেখেন একটা অ্যাক্টিভিটি আছে। আমরা জানি যে অ্যাক্টিভিটি হচ্ছে ওয়ান অফ দা কম্পোনেন্ট বা এন্ট্রি পয়েন্ট। বাই ডিফল্ট অ্যাক্টিভিটি হচ্ছে অ্যান্ড্রয়েডের এন্ট্রি পয়েন্ট। দ্যাট মিনস আমরা যখন কোনো একটা অ্যাপ লঞ্চ করি, সেটা লঞ্চার আইকন দিয়ে হোক, নোটিফিকেশনে ইয়ে করে হোক, অর্থাৎ যখনই দেখি যে অ্যাপটা লঞ্চ করার পর একটা স্ক্রিন আসছে আমার চোখের সামনে, একটা স্ক্রিন, বুঝবেন ওটা একটা অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি হচ্ছে একটা সিঙ্গেল স্ক্রিন যার সাথে একটা লেআউটও থাকে, অর্থাৎ একটা ভিজুয়াল লেআউটও থাকে। ওকে, আমি ম্যানিফেস্ট ফাইলে আর কি কি আছে আর মানে বিশেষ আলোচনা করব না, কারণ এখন এগুলো নিয়ে আলোচনা করব আর একটু পর পর ভুলে যেতে থাকবেন। সো যখন যে জিনিসটার দরকার হবে, যেমন ইন্টেন্ট ফিল্টার কি জিনিস, যদিও এখানে আলোচনা একটু পরে নিচে আলোচনা করা আছে ইন্টেন্ট ফিল্টার কি জিনিস, বাট আমি এখন এসবে যাচ্ছি না। তো ম্যানিফেস্ট ফাইলটা মূলত প্রত্যেকটা মডিউলের জন্য একটা কনফিগারেশন ফাইল, অর্থাৎ ওই মডিউলে কতগুলো অ্যাক্টিভিটি আছে, কতগুলো সার্ভিস ইউজ করা হয়েছে, ব্রডকাস্ট রিসিভার কিছু আছে কিনা, এই অ্যাপটা একটা কন্টেন্ট প্রোভাইডার অ্যাপ কিনা, সবগুলো এই ম্যানিফেস্টের মধ্যে রেজিস্টার করা থাকে। অনেক সময় ম্যানিফেস্ট ফাইলের দিকে তাকালে বোঝা যায় যে এই অ্যাপের ভিতরে কি কি আছে, কয়টা অ্যাক্টিভিটি আছে বা কিছু। ইভেন প্লে স্টোরে যখন আপনি এই অ্যাপটা আপলোড করবেন, প্লে স্টোরে কিন্তু আপনার এই ফাইল পড়ে, এই ফাইলটা তারা পড়তে পারে। ওকে, সেই ফাইলের অ্যাক্সেস ওপেন। ম্যানিফেস্ট ফাইলটা কেটে দেই। এবার দেখি যে আমাদের চোখের সামনে আমরা যখন প্রজেক্টটা লঞ্চ করছি, দুইটা ফাইল আমাদের সামনে আছে। একটার নাম মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, বোঝাই যাচ্ছে এটা একটা জাভা ফাইল। পাশে আছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল। ওকে, দুইটা ফাইল দিয়ে দিছে না? আচ্ছা, কোনো কথাবার্তা ছাড়া, কি আছে না আছে, কোনো রকমের কথাবার্তা ছাড়া আমরা এখন একটা রান দিব। এবং এখন সময় আসছে আপনাদের ডিভাইসগুলো কানেক্ট করা। ইমুলেটর ভুলেও রান করবেন না, ইমুলেটর নাই আপনাদের, রান করবেন না। নিজেদের পিসিতে করলে করতে পারেন, সমস্যা নেই। ডাটা কেবল নিয়ে আসতে বলছিলাম, ফোনের সাথে কানেক্ট করে দেন। ফোনের সাথে কানেক্ট করে দেন। কানেক্ট করার সাথে সাথে হয়তো কারো কারো এই যে উপরে এখানে এই জায়গাটা যে প্লে বাটনের পাশে এখানে আপনাদের ফোনের নামটা দেখাবে, কারো কারো, কারো কারো কিছুই দেখাবে না। যাদের দেখাবে তাদের তো কিছু করার নাই, চুপচাপ বসে থাকবে, তাদের সবকিছু রেডি। যাদের দেখাবে না তাদেরটা নিয়ে একটু কাজ করতে হবে। আমার এখানে পিক্সেল 2 এপিআই 28 দেখাচ্ছে, কারণ আমার একটা ইমুলেটর রান করা আছে। এই ইমুলেটরটা সে ডিটেক্ট করছে এবং এখানে দেখাচ্ছে। আপনারা যখন আপনাদের ডিভাইস ফোন কানেক্ট করবেন, তো ফোনের ব্র্যান্ড নেম অনুযায়ী কারো স্যামসাং, কারো এমআই, ওইভাবেই দেখাবে, ওই নামটাই দেখাবে। হ্যাঁ, না পেলে চুপচাপ বসে থাকেন, কোনো সমস্যা নেই, না পাওয়াটাই স্বাভাবিক। কাদের কাদের পাইছে, কার কার পাইছে, অর্থাৎ এখানে ফোনটা ইউএসবি তে কানেক্ট করার পর এখানে ফোনের নামটা দেখাচ্ছে। কয়জন একটু জোরে হাত তুলি। আচ্ছা, অনেকেরই পায় নাই। যাদের পায় নাই তাদেরটাও পাবে, কোনো প্রবলেম নাই, পাবে। কিন্তু পাওয়ার আগে আমাদেরকে এনশিওর করতে হবে যে আপনাদের যাদের পায় নাই তাদের ফোনের ডেভেলপার অপশনটা অন করা আছে, এটা এনশিওর করতে হবে। যেমন এই ইমুলেটরের কথা যদি বলি, অবশ্য সব ফোনের সেটিংস কিন্তু একরকম না। হ্যাঁ, এটা পিক্সেল ফোন, এটার সেটিংস একরকম। যেমন আমি এই ইমুলেটর যদি সেটিংসে যাই, আমি যদি এটার সেটিংসে যাই, আপনারাও আপনার অ্যাপের প্রত্যেকের ফোনের সেটিংসে যান।
ওকে, সেটিংসে যাওয়ার পর এখন এক একজনের এক একটা ডিভাইস অনুযায়ী আমি আগে নিজে আমার ইমুলেটরটা খুঁজে বের করি এটা কোথায়। যেমন এখান থেকে আমি যেতে পারি সিস্টেমের ভিতরে কিচ্ছু নাই, অ্যাডভান্সে যাওয়ার পরেও কিচ্ছু নাই। অ্যাক্সেসিবিলিটিস কিছুই নাই, খুঁজে পাচ্ছি না। খুঁজে না পেলে একটা উপায় আছে, সেটিংসে গেলে উপরে একটা সার্চ অপশন আছে না, এখানে একটু খোঁজেন তো, ডেভেলপারস অপশন বা ডেভেলপার অপশন। পায় না? এই তো, তার মানে কি আমারও অ্যাক্টিভ করা নাই? ম্যাক্সিমাম ফোনেই অ্যাবাউট এর মধ্যে থাকে, সেটিংস থেকে অ্যাবাউট ফোন ম্যাক্সিমাম ফোনেরই। হ্যাঁ, যেমন আমি যদি দিই অ্যাবাউট ফোন, তাও পায় না। সেটাই তো বলতেছি, এখন খুঁজে তো পেতে হবে না, আপনি না হয় পাইছেন, আমি নিজে তো পাচ্ছি না ইমুলেটর কোথায় আছে। কিন্তু আমি জানি যে আমার এটা অপশন না অন করলেও চলবে, কারণ ইমুলেটরে এমনি রান হয়। ওকে, ইমুলেটরে অত কিছু করা লাগে না। এখানে সিস্টেমেই থাকার কথা সামহাউ। অ্যাবাউট ইমুলেটেড ডিভাইস, এখানে আইপি অ্যাড্রেস, বিল নাম্বার 1 2 3 4 5 6 7। এই যে ইউ আর নাও এ ডেভেলপার, এখন হয়তো বা পাবো অপশনটা, এখন হয়তো বা পাবো। কোথায় পাবো? সিকিউরিটি, অ্যাকাউন্ট, সিস্টেম, অ্যাডভান্সড। এই যে দেখেন, আমি ইমুলেটরে পেয়ে গেছি ডেভেলপার অপশনস, এই যে দুইটা আমাদের ফাংশনের ব্র্যাকেটের মতন, তাই না? আমি কোথা থেকে পাইছি? আমি পাইছি আমার ইমুলেটরের সেটিংসের ভিতরে সিস্টেম, সিস্টেমের ভিতরে অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ইমুলেটর। এখানে ভিতরে যে বিল্ড নাম্বারটা আছে, এখানে 7 বার ট্যাপ করা লাগে, 7 বার ট্যাপ করতে হয়। নতুন ফোনগুলোতে বিল নাম্বার থাকে না, এম ইউ আই ইউ নামে কিছু একটা থাকে, ওখানে 7 বার ট্যাপ করতে হয়। এখন কথা হচ্ছে প্রত্যেকের ডেভেলপার অপশনটা এখন অন করতে হবে, এখন যে যে অন করতে হবে, বুঝতে পারছি। ওকে, ডিভাইস যে সব সময় পাইতে হবে এমন কোনো কথা নাই, অনেক সময় পায় না, অনেক সময় পায় না, সেটারও সলিউশন আছে। আপনাদেরকে, যেমন এখানে একটা লিংক আছে, লিংকটা হচ্ছে এই যে আমাদের যে ডকুমেন্ট পেজটা, এখানে দেখেন ডিভাইস কম্প্যাটিবিলিটি নামে একটা সেকশন আছে, রাইট? আচ্ছা, না এটা না, দাঁড়ান, রান ইউর ফার্স্ট অ্যাপ, ওটা কই গেল? যে এটা না, অ্যান্ড্রয়েড থিংস, অ্যাপ আর্কিটেকচার, অ্যাপ স্টার্টআপ, নিচে অপটিমাইজ ডিস্ট্রিবিউট টেস্টিং পারফরম্যান্স, রান অন ডিভাইস কই গেল? সব চেঞ্জ হয়ে গেছে, আর কিচ্ছু খুঁজে পাই না। কার ভিতরে? হ্যাঁ, এই যে এরকমই একটা কিছু খুঁজতেছিলাম, এটা এখানে, এই যে আচ্ছা দেখেন, ওই যে গাইডস এর ভিতরে যাদের ইনস্টল হয় নাই বা যাদের ডিভাইস পাচ্ছে না, তারা দেখেন যে গাইডস এর ভিতরে বিল্ড ইওর ফার্স্ট অ্যাপ যে সেকশনটা আছে না, অ্যাপ বেসিক, বিল্ড ইওর ফার্স্ট অ্যাপ, এখানে দেখেন রান ইওর অ্যাপ একটা সেকশন আছে, এখানে ক্লিক করবেন, রান ইওর অ্যাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমেই আসবেন রান অন এ রিয়েল ডিভাইস,
Connect your device to your development machine with a USB cable. যদি উইন্ডোজ হয় you might need to install USB driver. সবার ক্ষেত্রে প্রয়োজন হয় না, সব ডিভাইসের জন্য লাগে না, কিন্তু কখনো কখনো প্রয়োজন হতে পারে। So install the appropriate USB driver. এটা রাইট বাটন নিউ ট্যাবে যাই, দেখি কি অফার করে। Install OEM USB drivers. Okay. বাবা কত কি! আচ্ছা তার আগে আচ্ছা এটা করতেছি, হ্যাঁ তার আগে নিচের দিকে স্ক্রল করলে দেখবেন যে OEM ড্রাইভার নামে একটা লিস্ট আছে বিভিন্ন ফোনের ব্র্যান্ডের নাম দিয়ে। হ্যাঁ, আপনাদের ফোনটা ওখানে আছে কিনা লিস্টে দেখেন। আছে? উনার ফোনটা আছে? আপনার কি ফোন? পেয়ে গেছেন? কেমনে? ফাইল ট্রান্সফার মোডে দেওয়া লাগবে? তাহলে অন্যদেরটা একটু আর কার হয় নাই দেখি তো। আর তার মানে কি বাকি সবাই পাইছেন? আর কার ডিভাইস লাগাইছেন যে পায় না? আপনার? তো বলেন না কেন? ওই ইউএসবি চার্জার ওখান থেকে ফাইল ট্রান্সফার অনলি ওটাতে জানতো চার্জারটা খুলে আবার লাগাইতে হবে তো। এবার নোটিফিকেশনে যান। আপনার কি কানেক্ট করে তো? কেবল ঠিক আছে তো? আচ্ছা মনে হয় এখন সবারই পেয়ে গেছে, তো এই পেজটা আর দরকার নাই। যাদের অনেক ক্ষেত্রে যেটা হয়, আগে আগে যেটা হতো, যেমন আমারই বাসায় একটা সেট আছে পুরনো স্যামসাং এর, ওটার জন্য আমাকে এখান থেকে স্যামসাং খুঁজে এটাকে এই ড্রাইভারটাকে ইনস্টল করতে হয়েছে, ডাউনলোড করে আমার পিসিতে ইনস্টল করতে হয় আগে, তারপরে পায়, আদারওয়াইজ পায় না। কিন্তু এখনকার লেটেস্ট যে কোনো ফোনই এই ঝামেলাগুলো করতে হয় না, অলরেডি করাই থাকে। তো ফোন যেহেতু সবার কানেক্ট হয়ে গেছে এবং এখানে আপনার দেখাচ্ছে ফোনটা, তো বিসমিল্লাহ বলে একটা প্লে দিয়ে দেন। এখন গ্রেডেল আবার কাজ করা শুরু করবে। হ্যাঁ, এবং একটা এপিকে বানানো শুরু করবে সে। এপিকেটা আপনার ফোনে ইনস্টল করে দিবে এবং আপনার ফোনে অ্যাপটা লঞ্চ করবে। আমি তো বলতাম আপনার ল্যাপটপটাই নিয়ে আসেন, যত স্লোই হোক না ইনস্টল করে নিয়ে আসবেন। এখানে এসে ইনস্টল করে লাভ নেই, এটার অবস্থা খুব খারাপ। স্টুডিওতেই সমস্যা। আপনাদের প্লে বাটন প্রেস করছেন? ও দেখাচ্ছে এরকম এরকম অন্ধকার কেন? চোখে লাগে এরকম কালো কেন?
আচ্ছা আপনার ফোনে থার্ড পার্টি এটা দেখুন তো, মানে আদার্স অপশন অফ করা ইনস্টলেশন একটা অপশন আছে যেখানে আপনার থার্ড পার্টি অ্যাপগুলো ইনস্টলেশন অনেক সময় ফোন থেকে অফ করা থাকে, যে একমাত্র প্লে স্টোর বা ভেরিফাইড পেজ ছাড়া। ডেভেলপার অপশন ভিতরে ডেভেলপার অপশনে ইউএসবি ডিভাইস যেখানে অন করছেন নিচে দেখেন আরেকটা অপশন আছে ইনস্টল ভায়া ইউএসবি। এটা না আরো কার কার রান করছে, কার কার রান করে নাই এখনো, রান করে নাই কেন? এপিআই লেভেল ম্যাক্সিমামেরই রান করছে এবং আমরা দেখতে পারতেছি যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে না, এটাই হচ্ছে আপনাদের প্রথম অ্যাপ হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ, যেখানে আপনারা এক লাইন কোডও টাইপ করেন নাই, ঠিক আছে, অটোমেটিক্যালি অ্যাপ বানাই দিচ্ছে। আচ্ছা ভিডিওটা লম্বা হয়ে